ইরান বনাম ইসরায়েল আরেকটি যুদ্ধ কি শুধু সময়ের অপেক্ষা? মধ্যপ্রাচ্যে যুদ্ধের গন্ধ নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো বলছে এবার পরিস্থিতি শুধু গুজব বা অনুমানের সীমাবদ্ধ নেই। ইরানের ভেতরে দিনরাত 24 ঘন্টা চলছে ক্ষেপণাস্ত্র উৎপাদন। লক্ষ্য একটাই, একসাথে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। এটা কোনো গোপন তথ্য না, ইসরায়েলি সামরিক সূত্রের বরাতে এই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। পাহাড়ের নিচে কি বানাচ্ছে ইরান? আরেকটি বিষয় ইসরায়েলকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করছে। ইরানের নাতানজ প্রদেশের দক্ষিণে একটি দুর্গম পাহাড়ি এলাকায় নতুন পারমাণবিক স্থাপনা নির্মাণ করছে তেহরান। এই স্থাপনাটিতে আন্তর্জাতিক পরমাণু সংস্থার পরিদর্শকদেরও ঢুকতে দেয়া হয়নি। ইসরায়েল বলছে এটা ইরানের গোপন পারমাণবিক কর্মসূচির ইঙ্গিত। ইরান বলছে এটা তাদের সার্বভৌম অধিকার। যুদ্ধের আশঙ্কা আর গোপনে নেই। ইসরায়েলি পার্লামেন্টের একটি গোপন বৈঠকে সামরিক কর্মকর্তারা সতর্ক করেছেন ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ বাস্তব এবং খুব কাছাকাছি। একই কথা বলছে পশ্চিমা সংবাদ মাধ্যম। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরান ও ইসরায়েল দুই দেশই সমান তালে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। কূটনৈতিক দরজা প্রায় বন্ধ, আর সেই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে ইরানের আঞ্চলিক মিত্র শক্তিগুলো। ইরানের কৌশল কেন আলাদা? বিশ্লেষকরা বলছেন আগামী সংঘাতে ইরান আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক কৌশল নিতে পারে। এইবার লক্ষ্য হবে একটি বড় আঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয়া। কারণ ইরান জানে দীর্ঘ যুদ্ধের চেয়ে দ্রুত ভারসাম্য বদলে দেয়া বেশি কার্যকর। পারমাণবিক চুক্তি ভাঙার দায় কার? এই উত্তেজনার বড় কারণ হল 2015 সালের পারমাণবিক চুক্তির কার্যত শেষ হয়ে যাওয়া। অক্টোবরে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপানো হয়। ইরান দাবি করেছে তারা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করেছে, কিন্তু ইসরায়েলের অভিযোগ সব মজুদ ধ্বংস হয়নি। এর বড় একটি অংশ নাকি গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই সন্দেহ থেকে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো নিয়মিত নজরদারিতে রেখেছে ইসরায়েল। 12 দিনের যুদ্ধ, ইরান কি দুর্বল হয়েছে? 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে ইরানের প্রতিরোধ অক্ষ কিছুটা ধাক্কা খেয়েছিল, কিন্তু ভেঙে পড়েনি। ইয়েমেন, লেবানন, ইরাক এই সব জায়গায় এখনও ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো সক্রিয়। এটাই ইরানের শক্তি, একটি নয় বহু ফ্রন্টে উপস্থিতি। সরকার পরিবর্তনের স্বপ্ন। ইসরায়েলের নিরাপত্তা মহলে গুঞ্জন আছে প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা হতে পারে। কিন্তু ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পরিষ্কার করে বলেছেন ইরান শান্তি চায়, কিন্তু চাপের কাছে মাথা নোয়াবে না। পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছাড়ার প্রশ্নই ওঠে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি করবে। ট্রাম্প স্বীকার করেছেন গত জুনের ইসরায়েলি হামলায় ওয়াশিংটনের সরাসরি ভূমিকা ছিল, কিন্তু তিনি এটাও জানেন মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধ আমেরিকার জন্য আত্মঘাতী হতে পারে। ইসরায়েল চায় যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানতে, কিন্তু ইরান জানে এই যুদ্ধ শুরু হলে তা আর দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। একটি ভুল সিদ্ধান্তেই পুরো মধ্যপ্রাচ্য মুহূর্তে আগুনে জ্বলে উঠতে পারে। আর ঠিক এখানেই ইরান হয়ে ওঠে নায়ক, কারণ চাপের মাঝেও নিজের অবস্থান বদলায়নি। দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে কাজ করেন এমন একজন মার্কিন সেনা ইসরায়েল বিরোধী হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির ভয়াবহতার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আমরা ঘুমাতে পারিনি। মার্ক ওয়ার্নার নামের ওই মার্কিন সেনা জানিয়েছেন ক্ষেপণাস্ত্রগুলো বেশিরভাগই রাতে ছোড়া হতো, যাতে কেউ ঘুমোতে না পারে। বারবার আমাদের আশ্রয় কেন্দ্রে দৌড়াতে হয়েছে। 12 দিনের পরেও ঠিকমতো ঘুম আসতো না। তিনি আরও জানান, মনে হচ্ছিল যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো সিনেমায় আছে, যেন সমুদ্রের গভীরে একটি সাবমেরিন যার উপর শত্রুর বোমা বৃষ্টি হচ্ছে। মার্ক ওয়ার্নার আশা প্রকাশ করে বলেন, আমেরিকানদের যেন কখনো ইসরায়েলিদের মতো এমন যুদ্ধ নিজেদের দেশে অনুভব করতে না হয়। ওদিকে ইরানকে আবারও হুঁশিয়ারি দিল ইসরায়েল। বার্তাটা পরিষ্কার, যুদ্ধ শেষ হলেও নজরদারি শেষ হয়নি। ইসরায়েলের সাবেক জেনারেল আমির আভিভি বলছেন, ইরান যদি আবার মিসাইল, আকাশ প্রতিরক্ষা বা পারমাণবিক স্থাপনা গড়তে চায় তাহলে আবার হামলা হবে। 12 দিনের যুদ্ধ ছিল কেবল শুরু, শেষ নয়। এই যুদ্ধে ইরান বড় ধাক্কা খেয়েছে, কিন্তু ভেঙে পড়েনি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ইরানের শক্তি এখানে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জুনে বড় হামলা চালায়। নাতানজ, ইস্পাহান, ফোর্দো ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র। ইসরায়েলের দাবি মাত্র 2 দিনের মধ্যে তেহরানের আকাশপথ খুলে ফেলা হয়েছে। 130টির বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, ধ্বংস করা হয়েছে প্রায় 84টি। বড় সাফল্যের দাবি করেছে ইসরায়েল, কিন্তু ইরান এখন চুপচাপ কাজ করছে। এটাই ইসরায়েলের ভয়। জেনারেল আভিভি বলছেন, ইসরায়েল মিনিটে মিনিটে নজর রাখছে। 3টি রেড লাইন টানা হয়েছে।
এক, ইরান যদি আবার উন্নত আকাশ প্রতিরক্ষা বসায়। 2, ইরান যদি ব্যালিস্টিক মিসাইল বড় আকারে উৎপাদন শুরু করে। 3, ইরান যদি পারমাণবিক অস্ত্রের পথে হাঁটে। এই তিনটির যে কোনো একটি আবার যুদ্ধ ডেকে আনবে। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি এত সহজ? ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, মিসাইল কর্মসূচি প্রতিরক্ষামূলক, আর বাস্তবতা ইরান এখনও অঞ্চলের সবচেয়ে বড় মিসাইল শক্তিগুলোর একটি। হুথি, হিজবুল্লাহ এগুলো শুধু নাম নয়, এগুলো ইরানের কৌশলগত বাহু। যুদ্ধের সময় ইরান সরাসরি আঘাত হেনেছে, ইসরায়েলে বেসামরিক মানুষ মারা গেছে। এটাই প্রমাণ ইরান কাগুজে বাঘ নয়। ইসরায়েল বিজ্ঞানীদের লক্ষ্য করেছে, কারখানা ধ্বংস করেছে, গোপন বাহিনী IRGC এর শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছে। তবুও ইরান টিকে আছে। বেঁচে থাকা বিজ্ঞানীদের নিরাপদ স্থানে সরানো হয়েছে, গবেষণা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কাজটাই শক্ত রাষ্ট্র করে। এখন শুরু হয়েছে নতুন অধ্যায়, গোপন হামলা, সাইবার আক্রমণ, গোয়েন্দা তৎপরতা। ইসরায়েল লেবানন ও গাজায় হামলা চালাচ্ছে, আর ইরান বলছে আমরাই জয়ী। পরের বার জবাব আরও কঠিন হবে। ইসরায়েলের জবাবও প্রস্তুত। এইবার সরকার পতনও আলোচনায় আসতে পারে। কিন্তু ইতিহাস বলে ইরান চাপ সহ্য করতে জানে, ভাঙে না, পুনর্গঠন করে। এই দ্বন্দ্ব থামেনি, শুধু রূপ বদলেছে। কিভাবে ইউক্রেন ড্রোন দিয়ে পুতিনের সাবমেরিনে আঘাত করল? যুদ্ধ মানে ট্যাঙ্ক, ফাইটার জেট আর কামানের লড়াই। এই ধারণা যদি এখনও কারো মাথায় থাকে, তাহলে কৃষ্ণ সাগরের এই ঘটনা সেই ধারণা চূর্ণ করে দেবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার জন্ম নিল নতুন এক ইতিহাস। রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নভোরোসিয়েস্ক বন্দরে গোপনে অবস্থান করছিল পুতিনের নৌবাহিনীর একটি কিলো ক্লাস সাবমেরিন। শব্দহীন, অত্যন্ত শক্তিশালী এবং রুশ নৌকৌশলের অন্যতম ভরসা। ঠিক সেই সাবমেরিনটিকেই নিশানা করল ইউক্রেন। কিন্তু কিভাবে? সাবমেরিন বনাম ড্রোন, অসম লড়াই। ইউক্রেন ব্যবহার করেছে সামুদ্রিক ড্রোন। এগুলো কোনো সাধারণ ড্রোন নয়, পানির নিচ দিয়ে নিঃশব্দে চলতে পারে, শত্রুর নজর এড়িয়ে বন্দরের ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা SBU জানিয়েছে, পানির নিচ দিয়ে পাঠানো ড্রোন সাবমেরিনে আঘাত হানে। বিস্ফোরণে কিলো ক্লাস সাবমেরিনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাবমেরিনটি কার্যত অচল হয়ে গেছে। ইতিহাসে এই প্রথম কোনো দেশ সামুদ্রিক ড্রোন ব্যবহার করে সরাসরি সাবমেরিনে হামলা চালানোর দাবি করল। কেন এই হামলা এত গুরুত্বপূর্ণ? কিলো ক্লাস সাবমেরিন নিয়ে রাশিয়া গর্ব করে। এগুলোকে বলা হয় ব্ল্যাক হোল সাবমেরিন, কারণ এগুলো এতটাই নীরব যে শনাক্ত করা প্রায় অসম্ভব। এই সাবমেরিনে থাকে 4টি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার, ইউক্রেনের ভেতরে দূরপাল্লার হামলার সক্ষমতা, দীর্ঘ সময়ে পানির নিচে লুকিয়ে থাকার ক্ষমতা। অর্থাৎ একটি কিলো ক্লাস সাবমেরিন ধ্বংস বা অচল হওয়া মানে রাশিয়ার নৌকৌশলে বড় ফাঁক তৈরি হওয়া। প্রমাণ কি? ইউক্রেনের দাবির সঙ্গে সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী, পানির ওপর উঠে আসা বিস্ফোরণের চাপ। রয়টার্স জানিয়েছে ভিডিওর অবস্থান নভোরোসিয়েস্ক বন্দর বলেই চিহ্নিত করা গেছে। তবে ভিডিওটি ঠিক কখন ধারণ করা হয়েছিল তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়ে কিছু বলেনি। ইউক্রেন কি বার্তা দিতে চায়? এই হামলা শুধু সামরিক সাফল্য নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বার্তা। যখন জার্মানির বার্লিনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা চলছে, ঠিক তখনই এই হামলা দেখিয়ে দিল ইউক্রেন এখনও রাশিয়ার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। যুদ্ধক্ষেত্রে তারা নতুন প্রযুক্তি ব্যবহার করতে ভয় পায় না। রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত সামরিক সম্পদও এখন নিরাপদ নয়। পুতিন কি করবেন? একটি বিষয় নিশ্চিত, এই দুঃসাহসিক হামলা পুতিন হালকাভাবে নেবেন না। এখন পর্যন্ত দেখা গেছে ইউক্রেন যতবার রাশিয়াকে চমকে দেওয়ার চেষ্টা করেছে, রাশিয়া তার চেয়ে কয়েক গুণ বেশি আঘাত ফিরিয়ে দিয়েছে। অতীতে রুশ নৌবাহিনীর জাহাজে হামলার জবাবে ইউক্রেনের বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও পণ্যবাহী জাহাজে আঘাত এসেছে। এই ঘটনার পর রাশিয়ার প্রতিক্রিয়া কী হবে সেটাই এখন বড় প্রশ্ন। এই হামলা প্রমাণ করে দিয়েছে ভবিষ্যতের যুদ্ধ আর শুধু আকাশ বা স্থলের নয়, সমুদ্রের গভীরতাও এখন যুদ্ধক্ষেত্র। সস্তা কিন্তু বুদ্ধিমান ড্রোন কিভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনীকে চ্যালেঞ্জ করতে পারে, নভোরোসিয়েস্কের এই ঘটনা তার জীবন্ত উদাহরণ। ইতিহাসের পাতায় হয়তো লেখা থাকবে, এই দিন থেকেই নৌযুদ্ধের নিয়ম বদলে গিয়েছিল। ইরান কি আবারও বড় ধরনের সংঘাতের জন্য প্রস্তুত? যে কোনো হুমকির জবাব দিতে কতটা সক্ষম তেহরান?
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের তাকাতে হবে ইরানের সামরিক নেতৃত্বের সর্বশেষ বক্তব্যের দিকে, কারণ যুদ্ধ শেষ হলেও প্রস্তুতির গল্প এখানেই থেমে নেই। ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহান শাহী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের সব সেনা ইউনিট এখন যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত। তার দাবি অনুযায়ী সক্ষমতা, সরঞ্জাম এবং প্রশিক্ষণ তিনটি ক্ষেত্রেই ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাসের উৎস কোথায়? জেনারেল জাহান শাহী বারবার উল্লেখ করেছেন 12 দিনের যুদ্ধ এর অভিজ্ঞতার কথা। তার মতে এই সংঘাত ইরানের জন্য শুধু একটি যুদ্ধ ছিল না, বরং এটি ছিল একটি বাস্তব পরীক্ষাগার, যেখানে আধুনিক যুদ্ধের প্রায় সব উপাদান, সাইবার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, মনস্তাত্ত্বিক চাপ সবকিছুরই সম্মুখীন হয়েছে ইরান। তিনি বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশনা ও দিক নির্দেশনায় যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের সামরিক প্রস্তুতি বহুগুণে বেড়েছে। শুধু কৌশলগত পরিবর্তন নয়, বরং পুরো কমান্ড কাঠামো ও যুদ্ধ প্রস্তুতির দর্শনেই এসেছে রদবদল। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরান বারবার জোর দিয়ে বলছে তাদের সামরিক শক্তির বড় অংশই দেশীয় সক্ষমতার উপর নির্ভরশীল। জেনারেল জাহান শাহীর ভাষায়, অত্যাধুনিক প্রযুক্তিতে ইরানের যে অগ্রগতি, তার পেছনে রয়েছে আত্মনির্ভরশীলতা, আত্মবিশ্বাস এবং নিজস্ব প্রযুক্তি উন্নয়নের প্রতি দৃঢ় বিশ্বাস। 12 দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহায়তায় অত্যাধুনিক বৈশ্বিক প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধ শুরু করেছিল। পরিকল্পনা ছিল অত্যন্ত সুপরিকল্পিত। শত্রুপক্ষ বিশ্বাস করেছিল এই সংঘাতের মধ্য দিয়েই ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে ফেলা যাবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। জেনারেল জাহান শাহী স্বীকার করেন, এই যুদ্ধে ইরান ক্ষতির সম্মুখীন হয়েছে। বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার শহীদ হয়েছেন, মোট 58 জন সেনা প্রাণ দিয়েছেন। কিন্তু তার মতে মূল লক্ষ্য অর্জনে শত্রু পুরোপুরি ব্যর্থ হয়েছে। বরং এই যুদ্ধ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে নতুন করে সামনে এনেছে। ইরান দাবি করে, সংঘাতের সময় তাদের ক্ষেপণাস্ত্র হামলা শত্রুপক্ষের ওপর তীব্র সামরিক ও মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। বিশেষ করে দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে হামলা ইসরায়েলের নিরাপত্তা ধারণাকেই প্রশ্নের মুখে ফেলেছে। সংঘাতের পেছনের টাইমলাইন দেখলেও বিষয়টি পরিষ্কার হয়। 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে। 12 দিন ধরে ইরানের সামরিক স্থাপনা, পারমাণবিক কেন্দ্র এবং এমনকি আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে 22 জুন, যখন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। সেদিন নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। এর জবাব আসে দ্রুত। আইআরজিসি এরোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস 3 এর আওতায় 22 দফায় পালাক্রমে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের দাবি, এই হামলাগুলো দখলকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে কাতারের আল উদাইদ এয়ারবেজেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা হিসেবে পরিচিত। সবশেষে 24 জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ থামে, কিন্তু জেনারেল জাহান শাহীর বক্তব্যে একটি বার্তা খুব স্পষ্ট। যুদ্ধবিরতি মানেই প্রস্তুতির অবসান নয়। ইরানের সশস্ত্র বাহিনী এখনও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ তুলেছে ইরান। আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি শব্দই পুরো বিতর্কের দিক বদলে দেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ঠিক সেই শব্দটাই ব্যবহার করেছেন, স্টেট স্পন্সর্ড পাইরেসি, অর্থাৎ রাষ্ট্রীয় মদদে জলদস্যুতা। কার বিরুদ্ধে এই অভিযোগ? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ঘটনাটি কি? সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে। ওয়াশিংটনের দাবি, এই পদক্ষেপ তাদের নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ। কিন্তু তেহরানের বক্তব্য একেবারেই ভিন্ন। ইরানের অভিযোগ কি? ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় বলেন, যুক্তরাষ্ট্রের এই কাজের কোনো আইনি ভিত্তি নেই। আন্তর্জাতিক জলসীমা হোক বা কোনো দেশের উপকূল, একটি দেশের সামরিক বাহিনী অন্য দেশের বাণিজ্যিক জাহাজে বল প্রয়োগ করতে পারে না। ইরানের মতে এটি সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন, বিশ্ব সামুদ্রিক নিরাপত্তার উপর আঘাত। বাঘাই আরও বলেন, যেভাবে বিশ্ব জলদস্যুতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়, ঠিক সেভাবেই যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডের বিরুদ্ধেও একযোগে প্রতিবাদ হওয়া উচিত। এখানে ইরান শুধু কথা বলছে না, তারা চাইছে যুক্তরাষ্ট্রকে জবাবদিহিতার মুখে দাঁড় করাতে। শুধু ইরান নয়, চীনও পাশে। এই ঘটনাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন চীন প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপ করা নিষেধাজ্ঞা অবৈধ। চীন একতরফা নিষেধাজ্ঞা ও তথাকথিত লং আর্ম জুরিসডিকশন এর বিরোধিতা করে। চীনের বক্তব্য পরিষ্কার, এই ধরনের পদক্ষেপ বিশ্ব সরবরাহ ব্যবস্থা ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি। এর মানে কি? ইরান একা নয়,
বিশ্বশক্তির একটি বড় অংশ এখন মার্কিন কৌশল নিয়ে প্রশ্ন তুলছে। এই ঘটনার কয়েকদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেন। এটি কোনো সাধারণ ফোন কল নয়। এর মানে ক্যারিবীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে। রাশিয়া, চীন ও ইরানের মতো দেশগুলো ধীরে ধীরে একই অবস্থানে দাঁড়াচ্ছে। অনেকে ভাবতে পারে নিষেধাজ্ঞা আর চাপের মুখে ইরান দুর্বল, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরান এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভান্ডার ধরে রেখেছে। নিজস্ব ড্রোন প্রযুক্তিতে স্বনির্ভর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে কৌশলগত নিয়ন্ত্রণ সক্ষমতা রাখে। বছরের পর বছর চাপ সহ্য করার মতো রাজনৈতিক ও সামরিক স্থিতিস্থাপকতা তৈরি করেছে। এই কারণেই ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কেউই ইরানকে সরাসরি যুদ্ধে জড়াতে সহজ সিদ্ধান্ত নিতে পারে না। ইসরায়েল ইরানকে হুমকি হিসেবে দেখে ঠিকই, কিন্তু ইরানের শক্তি এমন যে একতরফা সমাধান সেখানে অসম্ভব। তাহলে যুক্তরাষ্ট্র কি বার্তা দিচ্ছে? ভেনেজুয়েলার তেল জব্দ করে যুক্তরাষ্ট্র মূলত একটি বার্তা দিচ্ছে, নিষেধাজ্ঞা অমান্য করলে মূল্য দিতে হবে। কিন্তু এই বার্তাই এখন উল্টো প্রশ্নের মুখে। যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন মানছে নাকি নিজের ক্ষমতাকেই আইন বানাচ্ছে? যুক্তরাষ্ট্র একদিকে নিষেধাজ্ঞা দিয়ে চাপ বাড়াচ্ছে। ইরান, চীন ও রাশিয়া বলছে আন্তর্জাতিক আইন সবার জন্য সমান হতে হবে। ইরান বহু বছর ধরে এক অদ্ভুত সমীকরণে খেলছে। বাইরে থেকে দুর্বল মনে হলেও ভেতরে কই মাছের প্রাণ। সরাসরি যুদ্ধে নামা নয়, বরং গা ঢাকা দেয়া, আড়ি পাতা আর সময়কে নিজের পক্ষে আনা, এই হলো তাদের ছায়া কূটনীতি। এটা আকাশ কুসুম নয়, বাস্তব, হিসেবে আর ভয়ঙ্করভাবে কার্যকর। মধ্যপ্রাচ্যের আকাশে যখন ক্ষেপণাস্ত্রের রেখা টানা হচ্ছে, তখন অনেকেই ভাবছেন শক্তিবাণী দৃশ্যমান আগুন, কিন্তু বাস্তবতা একটু অন্যরকম। ইরান আর ইসরায়েলের উত্তেজনা জুন 2025-এ সরাসরি সংঘর্ষে পৌঁছালেও ইরানের আসল শক্তি আকাশে নয়, আড়ালে। 2024 সালে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান বলেছিলেন ইরান খোলা যুদ্ধে নয়, কাজ করে প্রক্সি, অস্বীকার আর নেটওয়ার্কে। মানে অরণ্যে রোদন না করে চুপচাপ কাজ। কোথাও নিজের সামনে আসে না, কিন্তু প্রভাব ফেলে অক্ষরে অক্ষরে। ফলে শত্রু বুঝে ওঠার আগেই টনক নড়ে। ইরান জানে পশ্চিমা ভাবনায় শক্তি মানেই দৃশ্যমান, তাই তারা উল্টো পথে হাঁটে। গল্প, বয়ান, বিশ্লেষণ সবকিছুকে অস্ত্র বানায়। পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কে বয়ান ঢোকানো, মিডিয়ায় স্বাভাবিকীকরণ, এগুলো জিলাপির প্যাঁচ। এখানে লক্ষ্য কাউকে বোঝানো নয়, বরং পরিস্থিতিকে স্বাভাবিক বানানো। ফলে বিরোধিতা পদ্মপাতায় জল হয়ে যায়। প্রক্সি ইকোসিস্টেম, উপস্থিতি ছাড়াই ক্ষমতা। ইরানের অন্যতম শক্তি তার প্রক্সি নেটওয়ার্ক। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে মিলিশিয়া, ইয়েমেনে হুথি, এরা সবাই টিকে থাকার জন্য তেহরানের ওপর নির্ভরশীল এক ব্যবস্থা। এখানে ইরান হাল ধরা থাকলেও সামনে থাকে না। আঘাত আসে, কিন্তু স্বাক্ষর থাকে না, একেবারে ডুমুরের ভুল। 2023-এর পর থেকে ইরাক, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ওপর বহু হামলা হয়েছে। তেহরান বলেছে আমরা নিয়ন্ত্রণ করি না। এই অস্বীকারই তাদের শক্তি। অহিনকরী সম্পর্কের মাঝে তারা এমনভাবে খেলেছে যে প্রতিশোধ নিলেও প্রমাণ মেলে না। ইরান সংকটকে সমস্যা ভাবে না, তাই তাড়াহুড়ো নেই, সময় তাদের বন্ধু। অন্যরা ক্লান্ত হলে ইরান থাকে। এটাই খামেনির দেশের বৈশিষ্ট্য। যুদ্ধের উত্তাপে সবাই অগ্নিশর্মা, আর ইরান মাথা ঠান্ডায় হিসেব কষে। জুন 2025-এ ইসরায়েলের হামলায় ইরানের কিছু সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এয়ার ডিফেন্স, ক্ষেপণাস্ত্র, অবকাঠামো। সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনে স্থলপথে চাপ। কাগজে কলমে মনে হতে পারে অক্ষ দুর্বল, কিন্তু ইরান গদাই লস্করি চাল চালে না, তারা দিক বদলায়। উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সহাবস্থান, সৌদি ইরান সম্পর্ক, আমিরাতের অর্থনৈতিক যোগাযোগ সবই বাস্তববাদ। পূর্বমুখী কূটনীতিতে রাশিয়া, চীনের সঙ্গে সমীকরণ বাড়ছে। এতে ছায়া কৌশলের জন্য রাজনৈতিক ঢাল মেলে। চাপ বাড়লেও কাজ চলে, হালে পানি পাওয়া যায়। এই ছায়াযুদ্ধের খরচ কম নয়, দীর্ঘ তুষের আগুন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসও অসন্তোষ। তবুও ইরান জানে খোলা কূটনীতিতে তাদের লাভ কম, তাই তারা চেয়ার না পেলে চেয়ার সাজায়, হাটে হাড়ি না ভেঙে আড়ালে কাজ করে। এই অঞ্চলে যেখানে দৃশ্যমান যুদ্ধ চলছে, সেখানে অদৃশ্য থাকাই বড় অস্ত্র। ইরান সবসময় সামনে আসে না, প্রয়োজনও পড়ে না। ক্লান্ত মধ্যপ্রাচ্যে দৃশ্যমান আগুনের ভিড়ে অদৃশ্য প্রভাবই তাদের স্থায়ী সুবিধা, যতদিন সময় তাদের পক্ষে থাকে।